We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। ইয়েস, স্মার্টফোন কিনতে চান তাহলে স্মার্ট খেলতে হবে তো জুপি লুডোতে। জুপিতে খেলুন লুডো আর ঘরে আনুন কোটি কোটি নগদ পুরস্কার। জুপি.com থেকে এখনই অ্যাপ ডাউনলোড করুন, খেলুন লুডো আর পান আপনি যা চান। এই খেলায় আর্থিক ঝুঁকি আছে, এর আসক্তি হতে পারে, দায়িত্বশীল হয়ে খেলুন। চেষ্টা করলে হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু যখন মহিনবাবুর ছুরিটা চমকাবে তখন দেখতে পাবে না। হাঙরেরা ধরলে শিকার কর্মরিয়ে খায়। মহিনবাবুর কারবারটা শব্দ কি কেউ পায়? কেউ শুনতে পাবে না। দিনে দুপুরে পথে ঘাটে পড়ে মানুষের লাশ, খুনির নাম কেই বা করে? বাসরে আরিফ বাস, কেউ নাম তো করে না। বদ্দিপাড়ার মতিবাবু চিৎপাত ফুটপাতে, বুকে সমল ছুরি বিঁধে যে তার সাথে, ছুরিকার তা জানেন না। চেষ্টা করলে হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু যখন মহিনবাবুর ছুরিটা চমকাবে তখন দেখতে পাবে না। ৩ পয়সার পালা নাটকের ছড়া, ব্রেক্টের লেখা কবিতার ভাবানুবাদ। কিন্তু কি আশ্চর্য, আজকের দিনের সঙ্গে খাপে খাপ পঞ্চুর বাপ। একটা গোটা মসজিদ, প্রাচীন মসজিদ ভেঙে ফেলা হলো। কখন? যখন তা আদালতের আদেশে সুরক্ষিত, যখন যারা সেখানে জমা হয়ে কিছুক্ষণের মধ্যেই তা গুঁড়িয়ে দিল, সেই তারাই আদালতে গিয়ে সাফ জানিয়ে এসেছে ওই মসজিদের ক্ষতি করার জন্য আমরা কেউ এখানে আসিনি। কিন্তু অবাক কাণ্ড, এমনকি দেশের সর্বোচ্চ আদালতেও এই বেআইনি কাজের জন্য কেউ দোষী সাব্যস্ত হলেন না, কাউকে সাজা দেওয়া হলো না। হাজার চেষ্টা করেও হাঙরের দাঁত দেখা গেল না। সেই বাবরি মসজিদ ভাঙার দিনটাকে বিজেপি দ্বিতীয় স্বাধীনতার এক পরম লগ্ন বলেই মনে করে, যার চূড়ান্ত বিজয় রাম মন্দির উদ্বোধন। বিজেপি আরএসএস এর প্রত্যেকেই কম বেশি উগ্র হিন্দুত্বের কথা প্রকাশ্যেই বলেছেন। তবে অটল বিহারী বাজপেয়ী বা গোবিন্দাচার্য বা অরুণ জেটলির মতো নেতারা এক ধরনের ভদ্র আচরণের দায়রার মধ্যে থাকতেন। ক্যাডারদের কাছে ভাষণে কিছু বললেও সেটা থাকতো ইঙ্গিতে, তাতে উগ্রতা কম থাকতো। বাজপেয়ী এমনিতেই তার উইট মিছরি চুরির জন্য পরিচিত ছিলেন সবার কাছে। কবিতা লিখতেন, ভালো মন্দ খেতেন, নিরামিষ নয় আমিষ পছন্দ ছিল। কোথাও একটা অন্য মুখও ছিল যেটা উনি ধরে রাখতে পারতেন। সেখানে আরএসএস এর অনেক কাছের হিন্দুত্ব এজেন্ডাকে নিয়ে অনেক বেশি সরব ছিলেন আডবাণী, সিংঘল, কাটিয়ার, উমা ভারতী ইত্যাদিরা। কিন্তু এই মুখ আর মুখোশের খুব একটা নীতিগত বিরোধ ছিল না, বরং এই সফট লাইনার, হার্ড লাইনারের মোদ্দা লক্ষ্য ছিল ওই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই, যা বিজেপি সাফ জানিয়ে দিয়েছে ওই রাম মন্দিরের উদ্বোধনের পরে। ওনারা জানেন ওনারা জয়ের খুব কাছাকাছি, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন সাকার করার পথে। তাই শেষ লড়াইটা এগিয়ে নিয়ে যেতে সব খোলাখুলিভাবে চূড়ান্ত মেরুকরণ চাইছেন। তাই বাবরি মসজিদ ভাঙাকে দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ে কথা প্রকাশ্যেই বলতে তাদের কোনো আপত্তি নেই। আসুন আজ সেই দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামটা কেমন সেটা বুঝে নিই। কেন দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের লড়াই? কারণ প্রথম স্বাধীনতা আন্দোলনের লড়াই শেষ হয়েছে 15ই আগস্ট 1947। সহিংস অহিংস পথে লড়েছে দেশের মানুষ, লড়েছেন গান্ধী, নেহেরু, প্যাটেল, আবুল কালাম আজাদ, কংগ্রেসের নেতারা, লড়েছেন নেতাজি, লড়েছেন সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, অরবিন্দ, বারীন্দ্র, ভগৎ সিং, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ। লড়েছে দেশের কৃষক, শ্রমিক, লড়েছে নৌ বিদ্রোহীরা, প্রাণ দিয়েছে ছাত্ররা। আচ্ছা, এই প্রথম স্বাধীনতার যুদ্ধে আরএসএস হিন্দু মহাসভা কোথায়? তারা কি করছিলেন? মাহফিজ খানায় রাখা আছে সেই চিঠি, যেখানে একবার নয়, একটা নয়, 5টা চিঠি। যে চিঠিগুলোতে আরএসএস বিজেপির প্রাণপুরুষ সাভারকার ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে মুক্তি চেয়েছিলেন, জেল থেকে বের হতে চেয়েছিলেন। জুলাই 1, 1909, মদনলাল ধিংরা, ইন্ডিয়া অফিস,
লন্ডনে গুলি করে হত্যা করলেন স্যার উইলিয়াম কার্জনকে। ডিসেম্বর 29, 1909 আনন্দ কানহেরে গুলি করে মারলেন নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট এটিএম জ্যাকসনকে। জ্যাকসন একটা থিয়েটার হলে বসে মারাঠি নাটক শারদা দেখছিলেন। দুটো ক্ষেত্রে অস্ত্র যোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিনায়ক দামোদর সাভারকার। বিচারের রায়ে দোষী সাব্যস্ত হলেন। দুটো টার্মে 50 বছরের জেল এবং কালাপানি পার করে আন্দামানে পাঠানোর সাজা দেওয়া হলো। তিনি আন্দামানে পৌঁছলেন 4 জুলাই 1911। ব্যাস, বিপ্লবী আনা রীতি। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কিছুদিনের মধ্যেই তিনি ইংরেজদের কাছে মুচলেকা দিতে শুরু করলেন। তার চিঠির ভাষা খুব পরিষ্কার। আর কোনোদিনও হবে না যে কোনো শর্তে আমার মুক্তি চাই। ওই সময় জেলে ছিলেন বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। তিনি লিখছেন যে সাভারকার এমনকি ব্রিটিশ জেলারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদেও শামিল হতেন না। কি লিখলেন তিনি ব্রিটিশদের? The mighty alone can afford to be merciful, and therefore where else can the prodigal son return but to the parental doors of the government? এর বদলে তিনি জানালেন ব্রিটিশরা যেভাবে চাইবে সেভাবেই তিনি সাহায্য করবেন। তিনি বললেন তাকে ক্ষমা দেওয়া হলে all those misled young men in India and abroad who were once looking up to me as their guide will seek lesson from it. মানে তিনি তো আত্মসমর্পণ করছেনই, বাকিদের দায়িত্বও নিচ্ছেন। এই সাভারকার গান্ধী হত্যার দায়ে গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতার হওয়ার পরেই আবার মুচলেকা। 30 জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হলো। 17 দিন পরেই সাভারকার বোম্বে পুলিশ কমিশনারকে চিঠি লিখে জানালেন, I shall refrain from taking part in any communal or political activity for any period the government may require in case I am released on that condition. আবার মুচলেকা। যখন গডসে কেবল স্বীকার করছেন না, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন কেন, কোন কারণে তিনি গান্ধীজিকে হত্যা করলেন, ঠিক তখন তার মেন্টর মুচলেকা দিয়ে সরে যাচ্ছেন। প্রমাণের অভাবে তিনি ছাড়া পেলেন, কিন্তু জেলের মধ্যে গডসে বা অন্যদের সঙ্গে কথাও বলতেন না। গডসে এর জন্য দুঃখ পেয়েছিলেন, সে কথা বলেও ছিলেন। এই হলো বিজেপির স্বাধীনতা সংগ্রাম। ভারত ছাড়ো আন্দোলনের সময় আরএসএস সরাসরি তার বিরোধিতা করেছিল। তার সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছিল যাতে তারা ব্রিটিশদের সহযোগিতা করে। আরএসএস এর সদস্যরা তা করেও ছিল। এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের চিঠি লিখে কিভাবে এই আন্দোলন দমন করা যায় তার উপায় বাতলেছিলেন। তিনি তখন বাংলার মন্ত্রী, সভার অন্যতম মন্ত্রী। ওদিকে অটল বিহারী বাজপেয়ী ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন, জানিয়েছিলেন যারা আন্দোলনে জড়িত তাদের চিহ্নিত করে দেবেন। সে চিঠিও মাহফিজখানায় রাখা আছে। তো দেশের স্বাধীনতা আন্দোলনে এই ছিল আরএসএস হিন্দু মহাসভার অবদান। আরএসএস বা হিন্দু মহাসভার একজনও স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে যাননি। যিনি গিয়েছিলেন তিনি জেল থেকে বেরোনোর জন্য মুচলেকা দিয়েছিলেন। সেই আরএসএস এর রাজনৈতিক দলের নেতারা বলছেন এটা স্বাধীনতার দ্বিতীয় সংগ্রাম। শুনলে হাসি পায়। আমাদের স্বাধীনতা সংগ্রামের শেষে 1947 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। আমরা কি পেলাম? পেলাম এক সংবিধান যা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছে, যা প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করেছে। পেয়েছি নিজেদের ভোটে নির্বাচিত সরকার, যেখানে আমাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন। দেশের এক বিরাট কৃষি বিপ্লব হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। এগুলো আমাদের স্বাধীনতার প্রাপ্তি। অনেক কিছুই হয়নি। আজও দারিদ্র্য আছে, চূড়ান্ত দারিদ্র্য, অশিক্ষা আছে, স্বাস্থ্যের অধিকার এখনো সবার জোটেনি। কিন্তু তার জন্য লড়াইও চলছে, সেটাও স্বাধীনতারই ফসল। যতই খর্বিত হোক, রাজনৈতিক স্বাধীনতা আমাদের অনেক প্রাপ্তির উৎসস্থল। এই সংবিধানই আমাদের ধর্ম, লিঙ্গ, জাত নির্বিশেষে সমান তার অধিকার এনে দিয়েছে। এবার আসুন বিজেপির দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামে। প্রথমটাতে আরএসএস বিজেপি ছিল কোথায়, কি অবদান তাদের? বিশ্বাসঘাতকতা ছাড়া কি করেছিলেন 15ই আগস্ট 1947-এর আগে? সে কথা থাক। ওনাদের এই 1992 6 ডিসেম্বরের স্বাধীনতা সংগ্রামের প্রাপ্তিগুলোর একটু হিসেব নিকেশ করা যাক। তাদের এই তথাকথিত স্বাধীনতা সংগ্রামে কারা অংশগ্রহণ করলো? ওনাদের স্বাধীনতা সংগ্রামের
স্লোগান কি ছিল? মন্দির ওয়াহি বানায়েঙ্গে। কার মন্দির? রামের। কেন ওয়াহি বানায়েঙ্গে? কারণ হলো ওখানেই নাকি রাম জন্মগ্রহণ করেছিল, তাই। তার জন্য কি করতে হবে? বাবরি মসজিদ ভাঙতে হবে। তাহলে দাঁড়ালো স্বাধীনতার সংগ্রামে দেশের মুসলমান, খ্রিস্টান, শিখ, পারসি, জৈন, বৌদ্ধরা বাদ। কারণ তারা খামোখা রামের মন্দির বানাতে যাবেন কেন? বাদ বৈষ্ণবরাও, কারণ তারাও রামের পূজারী নয়। বাদ নাস্তিকরা, স্বাভাবিক কারণেই। বাদ সেই সব হিন্দুরাও যারা ঘরে বসে পুজো পাঠ করেন, কিন্তু মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙতে হবে এমন আজগুবি অসভ্য ধারণায় বিশ্বাস রাখেন না। তার মানে দেশের 2/3 মানুষ বাদ পড়লেন এই সংগ্রাম থেকে। তারপরেও প্রচুর মানুষ তারা গেলেন, মসজিদ ভাঙা হলো, তারপর মন্দিরের ভূমি পূজনও হলো। স্বয়ং প্রধানমন্ত্রী পারিজাত বৃক্ষ রোপণ করে শুরুয়াত করলেন। বিজেপির ভাষায় স্বাধীনতার সংগ্রাম পূর্ণতা পেল। বেশ, তারপর এই তথাকথিত দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম শেষে আমরা কি পেলাম? প্রত্যেকের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি। স্বাধীনতার সংগ্রাম সম্পূর্ণতা পেল। অর্থনীতি ধুঁকছে, বৈষম্য আকাশ ছোঁয়া, বেকারিতার রেকর্ড চূড়োয়, শিল্পে মন্দা, মূল্যবৃদ্ধি রকেট গতিতে উপরের দিকে। এ কেমন স্বাধীনতার পূর্ণতা? কাদের স্বাধীনতা? প্রতিদিন 87 জনের ধর্ষিতা হওয়ার স্বাধীনতা? কৃষকদের আত্মহত্যা করার স্বাধীনতা? ক্ষুদ্র মাঝারি শিল্পের দরজায় তালা পড়ার স্বাধীনতা? ছাঁটাই হওয়ার স্বাধীনতা? কিসের স্বাধীনতা? আসুন এবার দেখে নি ওই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের পেছনের ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার কথা। ভিপি সিং এর সরকার পড়ে গেল, তারপর চন্দ্রশেখরের সরকার, বাইরে থেকে কংগ্রেসের সমর্থন। 7 মাস পরে জুন মাসে 91-এ কংগ্রেস সমর্থন তুলে নিল। ওদিকে বিজেপি তখন রাম মন্দির থেকে ডিভিডেন্ড পাবে বুঝে গেছে, হিন্দু ভোটে সাড়া পাওয়া যাচ্ছে, তাদের প্রয়োজন আরো বড় মেরুকরণ। ইউপিতে তখন কল্যাণ সিং এর সরকার, বিজেপির সরকার। আবার নির্বাচনের মধ্যে নিহত হলেন রাজীব গান্ধী। না হলে বিজেপি সেই তখনই আরো অনেক শক্তিশালী হয়ে উঠত। কংগ্রেসের সরকার হলো সংখ্যালঘু সরকার, প্রধানমন্ত্রী নরসিমহা রাও। পণ্ডিত মানুষ, রাজনীতি বোঝেন। বিজেপি কর সেবার ডাক দিল। প্রথমে মনে হয়েছিল নরসিমহা রাও দারুণভাবে সামলে নিচ্ছেন। তিনি বিষয়টাকে আদালতের দিকে ঠেলে দিলেন। বিতর্কিত কাঠামোর ওপর নতুন করে স্থিতাবস্থা জারি হলো। বিজেপি আইনিভাবে পিছিয়ে পড়ল। এদিকে বিজেপির ক্যাডাররা মন্দির ওয়াহি বানায়েঙ্গে বলে চিৎকার করে চলেছেন। নেতারা অস্বস্তিতে। কর সেবার ডাক দেওয়া হলো, রাও সেটাকে ঠেলে দিলেন আদালতের দিকে। বিজেপি বুঝলো কল্যাণ সিং সরকারকে ক্ষমতায় রেখে যা করার করে ফেলতে হবে। শুরু হয়ে গেল ষড়যন্ত্র। আদালতে এক কথা, আলোচনায় এক কথা, জনসভায় অন্য কথা। তারা যে কোনো মূল্যে কল্যাণ সিং সরকারকে বাঁচাতে চান। কমিউনিস্ট নেতারা, অর্জুন সিং থেকে সুবোধকান্ত সহায়, প্রত্যেকে রাওকে বলছেন ওদের বিশ্বাস করা যায় না, ওরা বিতর্কিত কাঠামো ভেঙে ফেলবে। শরদ পাওয়ার আরএসএস এর অভ্যন্তরীণ খবর নিয়ে জানালেন সেরকম প্রস্তুতি চলছে। রাও চাল দিলেন, অন্তত ভাবলেন যে চাল দিচ্ছেন। সুপ্রিম কোর্ট ইউপি রাজ্য সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি চাইলেন। 27 নভেম্বর 1992 কল্যাণ সিং সরকার সুপ্রিম কোর্টে 2টো এফিডেভিট পাঠালেন। বলা হলো, 1, কোনোভাবেই মন্দির নির্মাণের কোনো চেষ্টাকে বরদাস্ত করা হবে না। 2, বিতর্কিত কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হলে তা যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট রায় দিল। The Honorable Court decided to appoint a judicial officer as an observer for a period of 2 weeks in the first instance to observe and monitor the situation and submit a report to it whenever, in his opinion, developments tending to be detrimental to the effectuation of the court's order take place. A judicial officer has since been appointed for his purpose and started functioning. মানে সুপ্রিম কোর্ট কল্যাণ সিং সরকারের দেওয়া প্রতিশ্রুতির ওপরে একজন জুডিশিয়াল অফিসারকে নিযুক্ত করলেন, যিনি 2 সপ্তাহ ধরে আদালতকে রোজ জানাবেন বাস্তব হাল হকিকত। বিচারক তেজশঙ্কর জানাতে থাকলেন কোথাও কোনো আইনের উল্লঙ্ঘন হচ্ছে না। আইবি জানাচ্ছে পরিস্থিতি ঘোরালো, কাঠামো ভাঙা সুস্পষ্ট পরিকল্পনা চলছে। সমস্ত রিপোর্ট বলছে নেতারা চাইলেও কাঠামো বাঁচানো অসম্ভব। কিন্তু ততদিনে
রাও জড়িয়েছেন নিজের জালে। এখন তিনি কল্যাণ সিং সরকারকে বরখাস্ত করে প্রশাসনের দায় নিজের হাতেও নিতে পারছেন না, কারণ সুপ্রিম কোর্ট প্রকারান্তরে কারসেবার অনুমতি দিয়েছে। ফিরছে আলোচনা একটা বিরতির পর। বিনয় কাটিয়ার, অশোক সিংঘলরা প্রকাশ্যেই বাবরি মসজিদ ফেলে দেবার কথা বলছেন। দেশ থেকে লাখ লাখ কারসেবক অযোধ্যার দিকে রওনা দিয়েছেন। 30 তারিখ লৌহ পুরুষ আদবানি বেনারসের জনসভায় বললেন, আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত। 2রা ডিসেম্বর আজমগড়ের সভায় বললেন, আমরা কোদাল আর ইট বয়ে নিয়ে যাচ্ছি। গর্জন উঠল, মন্দির ওয়াহি বানায়েঙ্গে। 4ঠা ডিসেম্বর লখনৌতে বিজেপির উদারবাদী মুখ অটল বিহারী বাজপেয়ী সবচেয়ে বড় ইঙ্গিতটা দিলেন। তিনি বললেন, অন্য কারণ নয়, আমরা সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে কারসেবা করতে যাচ্ছি, সেখানে ভজন কীর্তন হবে। এবার ভজন কীর্তনের আসর তো সমান করতে হবে, তাই না? গেরুয়া পেট্টি পরা হাজার হাজার মানুষ মুহূর্তে বুঝে গেলেন। স্লোগান উঠল, মন্দির ওয়াহি বানায়েঙ্গে। তার আগেই নরসিমহা রাওয়ের কাছে বিভিন্ন এজেন্সির খবর পৌঁছে গেছে। তিনি বৈঠকে বসলেন আরএসএস এর রজ্জু ভাইয়ার সঙ্গে। তার সঙ্গে বৈঠকের পর ভৈরো সিং শেখাওয়াতকে ডেকে আনা হলো। তিনি তখন রাজস্থানের মুখ্যমন্ত্রী। 3 দফা বৈঠকের পর সুস্পষ্ট আশ্বাস দিলেন তারা, মন্দির নির্মাণের চেষ্টা করা হবে না, বিতর্কিত কাঠামোর ক্ষতি হবে না। এরপর 6 ডিসেম্বর 5.5 ঘন্টার সাকসেসফুল অপারেশন, বাবরি মসজিদ ভেঙে চুরমার। দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন ছিল এক বিরাট ধাপ্পাবাজি, বিরাট বিশ্বাসঘাতকতা সংবিধানের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে। আসলে আরএসএস আর সংঘ পরিবার জন্ম মুহূর্ত থেকেই বিশ্বাসঘাতকতা করা ছাড়া অন্য কিছুই করেনি। তারা স্বাধীনতা চায় মধ্যযুগীয় শাসন ফিরিয়ে আনতে। তারা দেশকে ধর্মের নামে ভাগ করতে চায়। 6 ডিসেম্বর 1992 ছিল বিশ্বাসঘাতকতা এক কলঙ্কজনক অধ্যায়, যাকে বিজেপি স্বাধীনতার সংগ্রাম বলে চালানোর চেষ্টা করছে। স্বাধীনতা আনতে ষড়যন্ত্রের দরকার হয়নি, স্বাধীনতা আনতে ভুরি ভুরি মিথ্যে বলার দরকার হয়নি। সেই শহীদদের কথা স্মরণ করুন, যারা ফাঁসি কাঠে প্রাণ দিয়েছেন, যারা জেলে গেছেন, মার খেয়েছেন, কিন্তু লড়েছেন মুখোমুখি ব্রিটিশদের সঙ্গে। তাদের প্রকাশ্য দাবি ছিল একটাই, দেশের স্বাধীনতা। সে ঘোষণা তারা লুকিয়ে করেননি। স্বাধীনতা এসেছে, না পাওয়ার তালিকা অনেক বড়। তার জন্য লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, প্রয়োজনে জেলেও যেতে হবে। কিন্তু আজ যে সরকার এসেছে, যে দল আমাদের রাষ্ট্র সমাজকে বিষিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াইটাই আজ হয়ে উঠেছে প্রধান কাজ। সেটাই হবে আরেক স্বাধীনতার আন্দোলন। आजादी, भूखमारी से आजादी, मनुवाद से आजादी, पूंजीवाद से आजादी, जान से प्यारी आजादी, बिना डर के आजादी, सामंतवाद से आजादी, गरीबी से आजादी। সে লড়াইয়ের মধ্যেই আজ আমরা অবাক হয়ে দেখছি সেই সরকার, সেই আরএসএস বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবরে কেঁদে আকুল। যারা এদেশের সংখ্যালঘুদের প্রতিটা মুহূর্ত আতঙ্কের মধ্যে রেখেছেন, যারা এদেশের সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর স্বপ্ন দেখেন, সেই তারা পড়শি দেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যখন কাঁদেন, তখন প্রত্যেকে জনে জনে ডেকে বলতে হবে এই 6 ডিসেম্বরের বিশ্বাসঘাতকতার ইতিহাস, আরএসএস বিজেপির হিন্দু রাষ্ট্র তৈরি করার গোপন ষড়যন্ত্রের কথা। সেটাই আজ সবথেকে জরুরি কাজ। আজকে পর্যন্তই। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens